বাংলাদেশে গণপিটুনি যেন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। পত্রিকার পাতায় দু একটি গণপিটুনির ঘটনা না দেখলে মনে হয় আজ বাংলাদেশে কিছুই ঘটেনি। গণপিটুনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলি পত্রিকার পাতায় ছয়লাভ, সোশ্যাল মিডিয়াতেও ছয়লাভ। সমগ্র বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো নিয়ে হামেশাই কথা বলছে। ২০২৪ সালের আগস্ট মাস থেকে বর্তমান পর্যন্ত প্রায় ১৮৫ জন মানুষ গণপিটুনিতে নিহত হয়েছেন। কেন একদল মানুষ একজন মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করছে? কোন যুক্তি কাজ করছে এর পেছনে? কি বলছে রাষ্ট্র? সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে বারবার যে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে, সেটি কেন কাজে দিচ্ছে না? কেন মব প্রেশার গ্রুপ হয়ে যাচ্ছে? এই আলোচনাই করব আজকের বিশ্লেষণে। মাত্র কদিন আগেই কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে নিহত হন একজন মা এবং তার দুজন সন্তান। স্থানীয় বিরোধের জের ধরে পুরো পরিবারটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি দল বেঁধে। এর আগে যশোর, গাইবান্ধা, কক্সবাজার সহ সমগ্র বাংলাদেশেই গণপিটুনির মতো নৃশংস ঘটনা ঘটতে দেখা যাচ্ছে অহরহ। এই খবরগুলোর ভেতরে গেলে দেখা যায় খুব ছোট ছোট অপরাধ যেগুলোর শাস্তি বাংলাদেশের চলমান আইনে সম্ভব, যেগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আইন, আদালত আছে, সেই অপরাধগুলোর জন্য সংঘবদ্ধ একদল মানুষ তাদের আক্রোশের বহিঃপ্রকাশ ঘটিয়ে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলছেন। এবং যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই গণপিটুনিতে মৃত্যুর যে বিচার সেটি খুব বেশিবার আমরা দেখতে পাইনি। একটি কথা বরং প্রচলিত আছে, গণপিটুনির কোনো বিচার নাই। কোথা থেকে এই কথাটির প্রচলন? কেন এমন একটি বাজে যুক্তি এভাবে প্রচার পেয়ে ছড়িয়ে গেল সবখানে? সাম্প্রতিক যে পরিসংখ্যান সেটি রীতিমতো ভয় পাইয়ে দিতে পারে আমাকে, আপনাকে। আইন ও সালিশ কেন্দ্রের মতে গত ১০ মাসে ১৭৪ জন মানুষ বিভিন্ন অপবাদের শিকার হয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি ঢাকায় ৮০ জন, এবং মাসের হিসাব যদি করি তাহলে সেটি গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ ২৮ জন মানুষ একই মাসে গণপিটুনিতে নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোর হিসাব যদি করি সেখানেও ১০ থেকে ২০ জন মানুষ প্রতি মাসে গণপিটুনিতে নিহত হচ্ছেন। অপরাধ বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার ফলে মানুষের আইন হাতে তুলে নেবার যে প্রবণতা, বিভিন্ন বিষয়ে পারিবারিক সামাজিক যে আক্রোশ, সেটিকেই তারা প্রকাশ করছেন এই গণপিটুনির মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে প্রায় ১০ মাস অতিবাহিত হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি খুব একটা লক্ষ্য করা যায়নি, শুধুমাত্র মানুষের আইন হাতে তুলে নেবার যে প্রবণতা সেটির জন্য। বিভিন্ন ট্যাগ দিয়ে বা খুব সামান্য অপরাধের জন্য যেটা শাস্তিযোগ্য হতে পারে যে কোনো আইনে, এবং সেই শাস্তি খুব বেশি লম্বাও হবার কথা না, তেমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির মাধ্যমে হত্যা, যেটি নরহত্যার মতো আরেকটি শাস্তিপূর্ণ অপরাধ, মানুষ ঘটাচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এগুলো ক্যামেরার সামনে ঘটছে, যার ফলে যখন এই ক্যামেরার সামনের মানুষগুলোর বিচার হচ্ছে না, বিচার না হওয়ার যে সংস্কৃতি ইতিমধ্যেই গড়ে উঠেছে সেটি অন্যান্য এলাকাতেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়ছে, এবং অন্য এলাকাগুলোতেও মানুষ এরকম আক্রোশের বহিঃপ্রকাশ দেখিয়ে সেই একই কাজে লিপ্ত হচ্ছেন। বিচারহীনতার সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে মানুষ যখন বুঝতে পারবে যে এই গণপিটুনি দিলে এটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোথাও নেওয়া হচ্ছে না বা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই, তাহলে মানুষ তো সেটির অপব্যবহার করবেই। কারণ খারাপ মানুষ সমগ্র বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদেরকে নিবৃত করার যে ব্যবস্থা, তার যেই সক্ষমতা, সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের থাকার কথা নয়। গণপিটুনি শুধু একটি অপরাধ নয়, এটি একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধিও বটে। কোনো বাসায় চুরি হয় বা ইভটিজিং এর মতো ঘটনা ঘটে, সেখানেও পিটিয়ে মারার মতো ঘটনাগুলো ঘটছে। তাহলে বাংলাদেশের যেই মানুষ ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সের যে পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই ট্যাক্সের টাকায় পালা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন, আদালত, এত কিছু থাকতেও মানুষ আইন কেন নিজের হাতে তুলে নেবে?
এটি কি আমাদের সমাজের যে হিংস্রতা সেটির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে না? যেই খবরগুলো ছড়িয়ে পড়ছে পত্রিকা মারফত বাংলাদেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও, সেখানে আমাদের ইমেজের কি হচ্ছে? আমাদের যে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করছেন, তারা এমনিতেই বিদেশি সমাজে নিগৃহীত থাকেন। তারপরে যদি এই নেতিবাচক ঘটনাগুলো বিভিন্ন দেশে ছড়ায়, তাহলে যে শ্রমিকদের রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেখানে কি আঁচ পড়তে পারে না? অবশ্যই পারে। এটি কি আমরা কখনো মাথায় রাখছি, বা এটি আমরা কখনো চিন্তা করেছি? আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। সরকারের বিভিন্ন পর্যায় থেকে মব বলে অনেক কিছুকে স্বীকার করে নেওয়া হলেও গত সপ্তাহ দুয়েক ধরে আমরা দেখতে পাচ্ছি সেই মবকে প্রেশার গ্রুপ বা তৌহিদি জনতা বা জুলাই অভ্যুত্থানে যুক্ত ছাত্র জনতা বলা হচ্ছে। অন্যায় যেই করুক সেটি অন্যায়, সাধারণ মানুষ করে থাকে সেটিও শাস্তিযোগ্য অপরাধ। এই শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই কেবল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। যেই আইনের শাসনের কথা বলে জুলাই অভ্যুত্থান ঘটানো হয়েছিল, সেই আইনের শাসনের যে লঙ্ঘন, সেটি কি জুলাই অভ্যুত্থানের যেই চেতনা সেটিকে ধারণ করে, সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সেটি জানতে চাই আপনাদের কাছে। এই যে নৈতিকতার সংকট, এটি কি আমাদের সোনার বাংলা হবে? এখনই সময় সরকারকে কঠোর হবার এবং মানুষের আইন হাতে তুলে নেবার যেই প্রবৃত্তি, এটিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশে একটি সুশৃঙ্খল পরিবেশ বা সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আমরা অপেক্ষা করব সেই শুভ বুদ্ধির উদয় কবে আমাদের শাসক গোষ্ঠীর হয়। কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। কি ভাবছেন এই গণপিটুনি নিয়ে? সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।